হ্যালো এভরিওয়ান। আতঙ্ক সিরিজের প্রথম এবং দ্বিতীয় পার্টে এত সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের অনুরোধে আজ তৃতীয় পার্টের এক্সপ্লেন করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা প্রথম এবং দ্বিতীয় পার্ট দেখেননি তাদের জন্য ভিডিও লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেয়া আছে। তাহলে আজ শুরু করছি তৃতীয় পার্টের এক্সপ্লেনেশন। শুরুতেই দেখা যায় পূর্বার নামে একটি পার্সেল এসেছে। পূর্বার মা পার্সেলটা রিসিভ করে পূর্বাকে দেয়। অন্যদিকে কোর্টের প্রথম দিন অরিন্দম এবং আদি তাদের জেঠু প্রশান্তকে নিয়ে বের হচ্ছে। জেঠিমা তাদের জন্য মন্দিরে পুজো দিয়ে এসেছে। প্রশান্তের কপালে পূজার ফুল ছোঁয়াতে গেলে সে খুবই বিরক্ত হয়ে বলে, আমি কি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি নাকি? তবে অরিন্দমের অনুরোধে সে মাথায় ফুল ছুঁয়ে প্রসাদ খেয়ে গটগট করে বেরিয়ে যায়। এরপর জেঠিমা অরিন্দম এবং আদির মাথায় পূজার ফুল ছুঁয়ে আশীর্বাদ করে। এদিকে পূর্বা একা কোর্টে যাওয়ার জন্য বের হচ্ছে। তখনই নির্মলা এসে বলে, আমি কি তোমার সাথে যেতে পারি? পূর্বা বলে, দরকার নেই, আমি একাই সব করতে পারবো। তবে বুঝতে পারছি না, যেখানে আমার নিজের মা আমাকে বিশ্বাস করছে না, সেখানে তুমি কেন নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার পাশে থাকছো? কোন অভিজ্ঞতা থেকে তুমি এটা করছো মামুনি? তবে প্রশ্নটা শুনে নির্মলা খুবই ইতস্তত করছে দেখে পূর্বা বলে, না, আমি জোর করে তোমার কিছু জানতে চাইব না। নির্মলা বলে, একদিন সময় করে না হয় তোমাকে সবকিছু বলবো। তখনই ট্যাক্সি চলে এলে পূর্বা চলে যাওয়ার সময় নির্মলা তাকে ডেকে বলে, শক্ত থেকো পূর্বা, একদিন সত্যিটা সবার সামনে আসবেই। পূর্বা মাথা নেড়ে ট্যাক্সিতে উঠে পড়ে। ট্যাক্সিতে বসে আজ সকালে আসা পার্সেলটা খুলতেই দেখে অরিন্দম তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। সেটা দেখে পূর্বা একেবারে বাকরুদ্ধ হয়ে পড়ে আর তার দু চোখ জলে ভিজে ওঠে। এদিকে অরিন্দমরা প্রশান্তকে নিয়ে কোর্টে পৌঁছে গেছে। আদি প্রশান্তের হয়ে তার কেস লড়বে। পূর্বা একা কোর্টে ঢুকছে দেখেও অরিন্দম তাকে ইগনোর করে। তবে অফিসার সুকন্যা সব সময় পূর্বার পাশে রয়েছে। কিছুক্ষণ পর পূর্বার উকিল জগন্নাথ এসে কেসের ফাইনাল কাগজপত্রগুলো গুছিয়ে নিচ্ছে। একজন মহিলা জাজ এসে চেয়ারে বসার পর জগন্নাথ তার ওপেনিং স্টেটমেন্ট শুরু করে। জগন্নাথ বলে, বিয়ের পর একটি মেয়ে স্বামীর হাত ধরে নতুন একটি পরিবারে আসে। মেয়েটির বাড়ির লোক ভাবে নতুন পরিবারে অর্থাৎ শ্বশুরবাড়িতে মেয়েটি ভালো এবং সুরক্ষিত থাকবে। কিন্তু বাস্তব কি বলে? 2022-এর পরিসংখ্যান অনুযায়ী ভারতে মহিলাদের বিরুদ্ধে হওয়া রেজিস্টারকৃত অপরাধের সংখ্যা 4,45,000-এরও বেশি। তার মধ্যে 1/3 ঘটনা মেয়েটির স্বামী অথবা শ্বশুরবাড়ি দ্বারা সংঘটিত হয়, অর্থাৎ মেয়েটির নতুন পরিবারই তার বিপদের কারণ হয়ে ওঠে। অন্যদিকে যদি আমরা দেখি, মহিলাদের সাথে হওয়া অপরাধের 5টার মধ্যে মাত্র 2টো ঘটনার রিপোর্ট করা হয়। তবে পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে সংখ্যাটা আরও কম হয়, কারণ পরিবারের মান সম্মান ওই নির্যাতিত মেয়েটার থেকেও অনেক বেশি দামি। দুর্ভাগ্যজনক হলেও মেয়েটির ওপর ভায়োলেন্সের কারণ কিন্তু এখানে পণ সংক্রান্ত নয়, বরং তার নতুন পরিবারের থেকে তার প্রতি এগিয়ে আসে একটা অবাঞ্ছিত হাত। বিকৃত লালসার শিকার হয় সেই মেয়েটি। আমাদের এই কেসেও তার জ্যাঠাশ্বশুরের বিকৃত লালসার শিকার হয়েছে অপূর্বা চ্যাটার্জি। ঘটনার দিন রাতে অপূর্বা বাড়িতে ফেরার পর প্রশান্ত চ্যাটার্জি শক্তি প্রয়োগ করে তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। নিজের কন্যাসম একটা মেয়ের সাথে এমন পাশবিক ন্যাক্কারজনক ঘটনা ঘটান তিনি। প্রসিকিউশন প্রশান্ত চ্যাটার্জির অপরাধ প্রমাণ করে তাকে উপযুক্ত শাস্তি পাইয়ে দেবে মহামান্য আদালতের প্রতি, এটা আমার দৃঢ় বিশ্বাস। এসব বলেই জগন্নাথ তার ওপেনিং স্টেটমেন্ট শেষ করে। এরপর আদি এসে বলে, অপূর্বা ভট্টাচার্যের সব অভিযোগ মিথ্যে। এসব অভিযোগের কোনো ভিত্তি বা প্রমাণ কিছুই নেই। উল্টো সেদিন অপূর্বা মদ্যপ অবস্থায় নির্দোষ প্রশান্তের সুযোগ নেয়ার চেষ্টা করে। যে পরিবার অপূর্বাকে সাদরে গ্রহণ করেছিল, সেখানে সে নিজের স্বার্থ হাসিলের জন্য পরিবারের একজন বয়স্ক সদস্যকে মেলাইন করার চেষ্টা করছে। ডিফেন্স প্রমাণ করে দেবে অপূর্বা চ্যাটার্জির সাথে ভায়োলেন্সের কোনো ঘটনাই ঘটেনি। তবে অপূর্বা ভট্টাচার্যের কিন্তু একটা অপরাধ নয়। যে আইন মেয়েদের সুরক্ষা প্রদানের জন্য তৈরি করা হয়েছে, সেই আইনের অপব্যবহার করে সে নিজের স্বার্থ চরিতার্থ করতে চাইছে। আইনের অপপ্রয়োগ একটি ঘৃণ্য অপরাধ। তবে আমি নিশ্চিত অপূর্বা চ্যাটার্জি তার কোনো উদ্দেশ্যেই সফল হবে না। নিরপরাধ প্রশান্ত চ্যাটার্জির সম্মানহানি করার জন্য অপূর্বা চ্যাটার্জিকে শাস্তি পেতেই হবে। এরপর কোর্ট বিরতির সময় অরিন্দম খুব রাগে পূর্বাকে এসে বলে, একমাত্র তোমার কারণে আজ আমার পরিবারকে এমন দিন দেখতে হচ্ছে।
আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে শেষ করে দেব। মুখ তুলে কারোর সামনে তাকাতেও পারবে না তুমি। পূর্বা বলে, অনেক মিথ্যে বলেও আমাকে দিয়ে কেস তোলাতে না পেরে এবার হুমকি দিতে এসেছ। অরিন্দম বলে, তোমাকে আমি সাবধান করতে এসেছি। আর দুদিনের মধ্যে ডিভোর্সের পেপারগুলো সাইন করে পাঠিয়ে দিও। পূর্বা বলে, আমার উকিল যেভাবে বলবে আমি সেটাই করব। অরিন্দম অস্থির হয়ে বলে, তুমি এমনটা কেন করছো পূর্বা? চোখের সামনে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ না? জেঠু তোমাকে মেয়ের মতো ভাবে। তবে এটা বলতেই পূর্বা হাত দিয়ে অরিন্দমকে থামিয়ে দেয়। সে বলে, তোমার জেঠু আমাকে কোনোদিনই মেয়ের মতো দেখেনি। সে সুযোগ পেলেই বাজেভাবে আমাকে ছোঁয়ার চেষ্টা করেছে। সে যদি এতই ইনোসেন্ট হয় তাহলে সেদিন সুইসাইডের নাটক করে তোমাকে দিয়ে আমাকে এত ব্ল্যাকমেল করালো কেন? তখনই জগন্নাথ এসে তাদের ঝগড়া থামানোর জন্য পূর্বাকে ডেকে নিয়ে যায়। জগন্নাথ জিজ্ঞেস করে, উনি কি আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে? পূর্বা বলে, একটু চেষ্টা করছিল, তবে আপনি চিন্তা করবেন না, আমি একদম ভয় পাই না। বিরতির পর আবারও কোর্ট শুরু হলে জগন্নাথ এবার পূর্বাকে কাঠগড়ায় ডেকে আনে। সেদিন রাতে তার সাথে কি কি হয়েছিল সেটা জগন্নাথ তাকে আদালতে বলতে বলে। পূর্বা বলে, সেদিন রাতে 10:30টার দিকে চাবি দিয়ে দরজা খুলে সে বাড়িতে ঢোকে। এরপর ফ্রিজ থেকে সেই ড্রিঙ্কটা বের করে টেবিলের উপরে রেখে সে বাথরুমে চলে যায়। বাথরুম থেকে বেরিয়ে শরবতটা খাওয়ার সময় হঠাৎই ভয়ে পেছনে তাকিয়ে সে প্রশান্তকে দেখতে পায়। জগন্নাথ জিজ্ঞেস করে, প্রশান্ত তো আপনার জ্যাঠা শ্বশুর, তাহলে তাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? পূর্বা ঘাবড়ে গিয়ে বলে, উনি আশেপাশে থাকলে আমার খুব অস্বস্তি লাগে। এর আগেও অনেকবার উনি আমাকে বাজেভাবে টাচ করেছে। পূর্বা এটাও জানায়, একবার সে যখন ঘরে ঘুমিয়েছিল তখন প্রশান্ত চুপি চুপি ঘরে ঢুকে বাম লাগানোর বাহানায় তার প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিল। এটা শুনে অরিন্দম রাগে গজগজ করতে করতে সেখান থেকে উঠে চলে যাচ্ছে, তবে প্রশান্ত তাকে ধরে আটকায়। পূর্বা বলতে থাকে, এরপর আমার ব্যবহারে ওনাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিলাম যে আমি ওনাকে ঘৃণা করি। 26 তারিখ রাতে বাড়ি ফেরার পর উনি এই ব্যাপারটা নিয়ে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন। উনি বলেছিলেন উনি নাকি শুধু আমার হাঁটুতে বাম লাগাতে এসেছিলেন। তবে আদি অবজেকশন করে বলে, এমন একটা ঘটনা বাড়িতে ঘটে গেল কিন্তু অপূর্বা কাউকে কিছু জানালেনি না। ওনার মতো একজন শিক্ষিত আধুনিক মেয়ের থেকে এটা একদমই এক্সপেক্টেড নয়। এই ঘটনার কোনো প্রমাণ নেই, সেটা থেকেই বোঝা যাচ্ছে এসব একদমই ওনার মন গড়া কাহিনী। এটা শুনে জগন্নাথ মজা করে বলে, কোনো অপরাধী যে প্রমাণ রেখে অপরাধ করে সেটা আমি আজ পর্যন্ত শুনিনি। এরপর জগন্নাথ পূর্বাকে পরের ঘটনা বলতে বলে। পূর্বা বলে, আমি ঘরে যাওয়ার সময় মাথা ঘুরে সিঁড়ির নিচে পড়ে গিয়েছিলাম। তখনই প্রশান্ত এসে তাকে পেছন থেকে জাপটে ধরে, তাকে জোর করে কোলে তুলে নিচে নিজের ঘরে নিয়ে যায়। এরপর পূর্বাকে বিছানায় ফেলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে রেপ করার চেষ্টা করে। হঠাৎই কলিং বেল বাজতেই পূর্বা প্রশান্তকে ধাক্কা দিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। সে ভয়ে অরিন্দমকে জড়িয়ে ধরে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু অরিন্দম উল্টো তাকে অবিশ্বাস করে মারধর করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এবার জগন্নাথ আদালতকে বলে, সেদিন রাতে অপূর্বা দেবী বৃষ্টির মধ্যে প্রায় 14.5 কিলোমিটার পথ হেঁটে নিজের মায়ের বাড়িতে পৌঁছান। একজন 27 বছর বয়সী মেয়েকে ওই দুর্যোগের রাতে বাড়ি থেকে বের করে দেয়া হয়। সে সারা রাত ধরে শহরে সব বিপদ মাথায় নিয়ে পায়ে হেঁটে মায়ের বাড়িতে পৌঁছায়। এবার জগন্নাথ পূর্বার মেডিকেল রিপোর্টটা জাজকে দেখিয়ে বলে, রিপোর্টে পূর্বার বুকের ওপর কোমরের নিচে থাইয়ে আঁচড়ের দাগ আছে। তবে সিমেনের ট্রেস নেই, কারণ পেনিট্রেশনের চেষ্টা হয়েছিল কিন্তু হয়নি। ঘরে ধস্তাধস্তিরও ছাপ ছিল। দরজায় নখের দাগ ছিল। পূর্বার একটা নখ ভেঙে গিয়েছিল, যেটা পুলিশ ওই ঘর থেকে উদ্ধার করেছে। এমনকি বিছানায় শাড়ির সুতাও পাওয়া গেছে। জগন্নাথ আরও বলে, পূর্বার মতে সেদিন প্রশান্ত ইচ্ছে করে অনুষ্ঠান বাড়িতে যায়নি। প্রশান্ত জানত অরিন্দমরা বারাসা থেকে রাত 12টার আগে ফিরতে পারবে না। এদিকে পূর্বা বলেছিল সে 10:30টার আগেই ফিরে আসবে। তাই মাঝের এই 1.5 ঘন্টা প্রশান্ত নিজের খারাপ উদ্দেশ্য চরিতার্থ করতে বেছে নিয়েছিল। পূর্বার ড্রিঙ্কও স্পাইক করা হয়েছে। জাজ জিজ্ঞেস করে, এর কোনো রিপোর্ট আছে কিনা? জগন্নাথ হেসে বলে, না না, এর কোনো রিপোর্ট নেই। পুলিশ যাওয়ার আগে বাড়ির অন্য কোনো বাসন না মেজে ওই গ্লাস আর জগটাকে মেজে ফেলা হয়। বিছানার চাদরটাও তড়িঘড়ি করে চেঞ্জ করা হয়েছিল। সেদিন বাড়িতে কোনো কাজের লোক না থাকলেও প্রশান্ত নিজেই এসব করেছে। জগন্নাথ যখন তার কথা রাখছে তখন আদি এক দৃষ্টিতে পূর্বার দিকে তাকিয়ে আছে।
তার মনে পড়ে যায় পূর্বা আর অরিন্দমের বিয়ে ঠিক হওয়ার পর থেকে পূর্বার সাথে আদির একদম বান্ধবীর মতো সম্পর্ক ছিল। পূর্বা তার সাথে নিজের ছোট বড় সব কথাই শেয়ার করত। এমনকি পূর্বা আদিকে বলে বিয়েতে কন্যাদানের নিয়মটাও বাদ দিয়েছিল। এবার আদালতে আদি সেই পূর্বারই বিপক্ষে দাঁড়িয়ে আছে। এবার আদি পূর্বাকে প্রশ্ন করে, সেদিন ফ্যামিলি ফাংশনে না গিয়ে আপনি পার্টিতে কেন গিয়েছিলেন? পূর্বা বলে, বন্ধুরা আমার নতুন চাকরি, রিসার্চের ভালো রেজাল্ট এসব সেলিব্রেট করতে পার্টি থ্রো করেছিল। পার্টির তারিখ 1 মাস আগেই ঠিক করা ছিল। বিয়েবাড়ির ইনভিটেশন পরে এসেছে। আমার শাশুড়ি এবং অরিন্দম ওরাই আমাকে পার্টিতে যেতে বলেছিল। এবার আদি জাজকে বলে, সেদিন রাতে প্রশান্তবাবু অসুস্থতার জন্য বিয়েবাড়িতে যেতে পারেননি। পূর্বা মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলে তার হাত লেগে সিঁড়ির পাশের ফুলদানিটা ভেঙে যায়। সেই শব্দে প্রশান্তবাবু ওপরের ঘর থেকে নেমে আসেন। তাহলে রান্নাঘরে প্রশান্তবাবুকে দেখে পূর্বার ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওটা সম্পূর্ণই পূর্বার বানানো গল্প। পূর্বা বলে, এটা মিথ্যে কথা। ফুলদানিটা তখন ভাঙল যখন উনি আমাকে জোর করে ওনার ঘরে নিয়ে গিয়েছিলেন। আমি রান্নাঘরে শরবত খাওয়ার সময় উনি এসে বললেন উনি আমার সাথে কথা বলতে চান। আদি বলে, আচ্ছা যদি আপনার কথা মেনেও নেই, তাহলে সেদিন আপনার স্বামী অরিন্দম আপনাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাহলে আপনি অরিন্দমের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো কেস করেননি কেন? যে মানুষটার জন্য আপনাকে মাঝরাতে ঝড়ঝাপটা মাথায় নিয়ে 14 কিলোমিটার পথ পায়ে হেঁটে মায়ের বাড়িতে যেতে হলো, তার বিরুদ্ধে একটাও কমপ্লেন নেই কেন? কমপ্লেন করার ক্ষেত্রে শুধু প্রশান্তবাবুকে কেন বেছে নিলেন? কি এই শত্রুতা আপনার প্রশান্তবাবুর সাথে? এটা শুনে পূর্বা অসহায়ের মতো অরিন্দমের দিকে তাকায়, কিন্তু কোনো উত্তর দিতে পারে না। তখন জগন্নাথ দাঁড়িয়ে বলে, পূর্বা দেবী কিন্তু আগেই এ বিষয়ে পুলিশকে জানিয়েছেন। আদি চিৎকার করে বলে, কিন্তু অ্যাকশন নেয়ার মতো ফর্মাল কমপ্লেন উনি করেননি। এবার আদি জাজকে বলে, এর কারণটা আমিই বলছি। পূর্বা তখন অন্য একটা প্ল্যান ফুলফিল করার জন্য শুধু প্রশান্তবাবুর বিরুদ্ধেই কমপ্লেন করেছে। সেদিন পূর্বা মাতাল হয়ে বাড়ি ফিরে প্রশান্তকে একা পেয়ে ভেবে নেয় এই লোকটাকে ফাঁসানোর এটাই মোক্ষম সুযোগ। কারণ পূর্বা জানে প্রশান্তের ভালোবাসার টানেই অরিন্দম বিদেশের অনেক লোভনীয় সুযোগ ছেড়ে কলকাতায় এসে বসবাস করছে এবং তার স্ট্যান্ডার্ডের তুলনায় ছোট চাকরি করছে। পূর্বা এর আগেও বহুবার নানাভাবে অরিন্দমকে বাইরে সেটেল হওয়ার কথা বলেছে, কিন্তু যখন দেখেছে অরিন্দম কিছুতেই তার কথায় রাজি হচ্ছে না, তখনই পূর্বা এমন একটা ঘৃণ্য পরিকল্পনা করে যাতে প্রশান্তকে তাদের পথ থেকে সরিয়ে ফেলা যায়। পূর্বা এমন সব জঘন্য মিথ্যে গল্প বানিয়েছে যাতে অরিন্দমের কাছে প্রশান্তবাবু ছোট হয়ে যান এবং অরিন্দম বিদেশে গিয়ে সেটেল করুক। এ কারণেই সে অরিন্দমের বিরুদ্ধে কোনো মামলা করেনি। তাই মেয়েদের সুরক্ষার জন্য বানানো আইনের অপব্যবহারের জন্য পূর্বাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। তখনই জগন্নাথ আদির কথায় অবজেকশন জানিয়ে বলে, পূর্বাদেবী পুরনো চাকরি ছেড়ে শ্বশুরবাড়ির কাছে নতুন চাকরিতে জয়েন করেছেন। কলকাতার একটি ইউনিভার্সিটিতে রিসার্চ ফেলোশিপ পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। তার যদি বিদেশে যাওয়ার মতো প্ল্যান থাকতো, তাহলে তিনি এত কিছু কেন করলেন? এবার আদি এই কথার আর কোনো প্রতি উত্তর দিতে পারে না। এরপর জগন্নাথ প্রশান্তকে কাঠগড়ায় ডেকে আনে। প্রশান্ত জানায় সেদিন তার শরীর খারাপ হওয়ায় সে বিয়েবাড়িতে যায়নি। ওপরের ঘরে রেস্ট নেয়ার সময় হঠাৎই নিচে কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনে সে বাইরে এসে দেখে পূর্বা সিঁড়ির নিচে বসে আছে। তখন পূর্বা প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল, তাই ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। তাই প্রশান্ত তার জন্য লেবুর শরবত বানিয়ে আনে, যেটা খেয়ে পূর্বার নেশা কিছুটা কমে যায়। তারপর হঠাৎই পূর্বা ক্ষেপে উঠে প্রশান্তকে টেনে ধরে। পূর্বা নাকি বলেছে প্রশান্তের জন্য তার স্বপ্ন পূরণ হচ্ছে না। এরপর সে প্রশান্তকে টানতে টানতে নিচের ঘরে নিয়ে গিয়ে তার ওপরে ঝাঁপিয়ে পড়ে। এটা শুনে জগন্নাথ জিজ্ঞেস করে, কিভাবে আপনাকে টানতে টানতে নিয়ে গেল? প্রশান্ত নির্দোষ হওয়ার নাটক করে বলে, প্রথমে হাত ধরে, এরপর জামার কলার ধরে। পূর্বা এতই নেশা করেছিল যে ওর সম্পর্কের কোনো জ্ঞান ছিল না। এবার জগন্নাথ জিজ্ঞেস করে, আচ্ছা আপনার ওজনটা কত? প্রশ্নটা শুনেই প্রশান্ত বেশ নার্ভাস হয়ে বলে, 70 কেজি। জগন্নাথ জাজকে বলে, পূর্বাদেবীর ওজন 52 কেজি। একজন 5 ফুট 3 ইঞ্চির 52 কেজির মহিলা 70 কেজির প্রায় 6 ফুট পুরুষকে কলার ধরে টেনে বিছানায় ফেলে দিল। কিন্তু তাতেও প্রশান্তবাবুর সুতির জামা একটুও ছিল না। যদি এমনটাই হয়, তাহলে পূর্বার থায়ে নখের আঁচড় এলো কি করে? জগন্নাথ আবার প্রশান্তকে প্রশ্ন করে, আচ্ছা পূর্বাদেবী যখন আপনার সামনে নিজের কাপড় খুলছিল তখন আপনি কি করছিলেন?
আপনার কন্যাসম একটি মেয়ে আপনার সামনে আনড্রেস হচ্ছে, তখন আপনি তাকে আটকালেন না কেন? তাকে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন না কেন? পূর্বাদেবী তো তখন নেশাগ্রস্ত, তাকে তো আপনি কন্ট্রোল করতেই পারতেন। প্রশান্ত বলে, আমি ওকে আটকাবার চেষ্টা করেছিলাম, কিন্তু সব দেখে একেবারে ঘাবড়ে গিয়েছিলাম। জগন্নাথ বলে, আমার সামনে কন্যাসম কেউ যদি এমন করত তাহলে আমি কি করতাম জানেন? কষে একটা চড় মারতাম। তখনই আদি দাঁড়িয়ে বলে, তখন পূর্বাদেবী নিশ্চয়ই সেটাকে ডোমেস্টিক ভায়োলেন্সের নাম দিত। এটা শুনে জগন্নাথ প্রশান্তকে বলে, তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স না করে আপনি পূর্বাদেবীর কাপড় খোলা দেখছিলেন, তাই না? প্রশান্ত আর কোনো উত্তর দিতে না পেরে চুপ করে থাকে। জগন্নাথ আবার প্রশ্ন করে, কলিং বেল বাজার পর আপনি আগে গিয়ে দরজা খুললেন না কেন? প্রশান্ত বলে, আমি পূর্বার সম্মান বাঁচাতে ওকে ওপরের ঘরে যেতে বলেছিলাম। আফটার অল ও আমার মেয়ের মতো, আমি কি করে ওকে ওই অবস্থায় অন্য কারোর সামনে যেতে দিতাম? কিন্তু পূর্বা নিজেই জোর করে দরজা খুলে দেয়। এবার জগন্নাথ জাজকে বলে, ম্যাডাম, আমি একটা বিষয় মেলাতে পারছি না। 52 কেজির একজন মহিলা কি করে 70 কেজির একজন শক্ত সামর্থ্য পুরুষকে টেনে ঘরে বিছানায় ফেলল? আদি দাঁড়িয়ে বলে, কারণ প্রশান্তবাবু পূর্বার উপর কোনো বল প্রয়োগ করেননি। উনি এমন ঘটনায় ঘাবড়ে গিয়েছিলেন। জগন্নাথ বলে, তাহলে 70 কিলো প্রশান্তবাবু যদি একটা চেয়ারে বসে পড়তেন, তাহলেই তো 52 কেজির মাতাল পূর্বাদেবী তাকে নড়াতেই পারত না। তাই প্রশান্তবাবুর বলা কথাগুলো একদমই যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। আদি বলে, এরকম পরিস্থিতিতে সুস্থ চিন্তা করার মতো কারো মাথা ঠান্ডা থাকে না। জগন্নাথ বলে, আচ্ছা মানছি ওনার সেই বুদ্ধি নেই, তাহলে বেল বাজার পর প্রশান্তবাবুকে শায়েস্তা করার জন্য ওইটুকু সময়ে পূর্বা সম্পূর্ণ শাড়ি ঠিকঠাকভাবে পরে বাইরে এলো কি করে? আদি বলে, অরিন্দমদের বাড়ি ফেরার কথা ছিল রাত 12টায়। পূর্বা জানতই না তখন দরজায় কে ছিল, তাই সে সম্পূর্ণ কাপড় পরে বাইরে এসেছে। জগন্নাথ বলে, যদি প্রশান্তকে খারাপ প্রমাণ করতেই হতো, তাহলে তো পূর্বা সেটা যে কারো সামনেই করতে পারত। সম্পূর্ণ শাড়ি পরে আসার তো কোনো দরকারই ছিল না। তবে তখনই জাজ সেদিনের মতো আদালত মুলতবি ঘোষণা করে কেস হিয়ারিংয়ের নতুন আরেকটি ডেট দেন। সেদিন রাতে প্রশান্ত আদির সিনিয়র সৌমেনকে কল করে আদিকে সরিয়ে তাকেই কেসটা হ্যান্ডেল করতে বলে। প্রশান্ত বলে, কেস লড়া মেয়ে মানুষের কম্ম নয়, আমার একজন শক্তপোক্ত ছেলে উকিল চাই। সৌমেন বলে, তাহলে আপনার ভাইজিকে কি বলবেন? আপনি ওর কাজে সন্তুষ্ট নন? প্রশান্ত একটা শয়তানি হাসি দিয়ে বলে, ওকে সরানোর দায়িত্ব আপনার। ওকে সরান, এরপর আমি আপনাকে সব খুলে বলবো। এইদিকে আদি তখন কেসটা নিয়ে স্টাডি করছে। সে বোঝার চেষ্টা করছে ২৬ তারিখ রাতে পূর্বা কিভাবে তাদের ইনোসেন্ট জেঠুকে মলেস্ট করতে চেয়েছিল। তখনই অরিন্দম প্রচণ্ড ক্লান্ত হয়ে আদির কাছে এসে বসে। হঠাৎই আদি কি যেন মনে করে অরিন্দমকে জিজ্ঞেস করে, ২৬ তারিখ রাতে তোরা বাড়ি ফেরার কতক্ষণ পর জেঠু ঘর থেকে বেরিয়েছিল? তবে অরিন্দম কিছু বলার আগে সৌমেন আদিকে কল করে জানায় সে প্রশান্তের কেস থেকে আদিকে সরিয়ে দিচ্ছে। এবার থেকে সৌমেন নিজেই কেসটা দেখবে। আদি খুবই অবাক হয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, কিন্তু সৌমেন কোনো কথাই না শুনে কল কেটে দেয়। এবার আদি ভীষণই অবাক হয়ে অরিন্দমকে বলে, স্যার বলেছে আমি নাকি কোর্টে ইমোশনাল হয়ে যাচ্ছি। জেঠুর সাথে স্যারের নাকি কথাও হয়ে গেছে, অথচ জেঠু আমাকে কিছুই জানায়নি। সব শুনে অরিন্দমও জেঠুর কর্মকাণ্ডে খুবই অবাক হয়। পরদিন সকালে অরিন্দম পূর্বার স্কুলে গিয়ে সবার সামনে তাকে খুবই অপমান করে। অরিন্দম মুখ খিচিয়ে বলে, ডিভোর্স পেপার দিয়েছি কি বাড়িতে টাঙিয়ে রাখার জন্য? আজই ডিভোর্স পেপারে সাইন করে দাও। পূর্বা বলে, এটা স্কুল, এখানে সিন ক্রিয়েট করো না। অরিন্দম আরও রেগে বলে, তোমার স্কুলের সবাই জানুক তুমি কোর্টে গিয়ে কি করো। পরের ডেটে সৌমেন নিজেই প্রশান্তের দিক থেকে কেস লড়তে আসে। প্রথমেই সে পূর্বাকে কাঠগড়ায় ডেকে খুবই কড়া কড়া প্রশ্ন করতে থাকে। সৌমেন প্রমাণ করার চেষ্টা করে সেদিন রাতে পূর্বা বন্ধুদের সাথে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল এবং বাড়ি ফিরে সে প্রশান্তের উপরে তার যৌন লালসা মেটানোর চেষ্টা করেছে। পূর্বা বারবার বলে, আমি শুধু এক পেগ ভদকা খেয়েছি, আমি ড্রাঙ্ক ছিলাম না। তবুও সৌমেন বলে, তাহলে পরের দিন আপনার ইউরিন স্যাম্পলে বেশি মাত্রার অ্যালকোহল পাওয়া গেছে কি করে? তার মানে আপনি একটা ভদকায় আটকে থাকেননি, আপনি নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। এরপর হঠাৎই যখন বাড়ির লোক চলে এসেছে, তখন সব দোষ প্রশান্তবাবুর ওপর চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজতে চেয়েছেন। এদিকে জগন্নাথ সুকন্যাকে ডেকে জিজ্ঞেস করে, প্রশান্তবাবুর ইতিহাস কতদূর? সুকন্যাথ জানায় এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। অন্যদিকে সৌমেন বলে যাচ্ছে আইনের অপব্যবহার করার জন্য পূর্বাকে কঠিনতম শাস্তি দেয়া হোক।
তখনই জগন্নাথ দাঁড়িয়ে বলে, সেদিন প্রশান্তবাবু বাড়িতে থাকবেন সেটা তো পূর্বা জানতই না। আচ্ছা, ডিফেন্সের কথা অনুযায়ী পূর্বা যদি নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফেরে, তাহলে সে ওই অবস্থায় বুদ্ধি করে এত কিছু প্ল্যান করলো যাতে সে প্রশান্তকে বদনাম করে অরিন্দমকে নিয়ে বিদেশে সেটেল হতে পারে। জগন্নাথ জাজের দিকে তাকিয়ে বলে, তাহলে পূর্বাদেবী জানতো অরিন্দম প্রশান্তের সাথে কতটা অ্যাটাচড। তাই অরিন্দমকে আলাদা করতে সে প্রশান্তের সাথে ফিজিক্যাল হতে চাইল। এই ব্যাপারটা কেমন একটা হয়ে গেল না? প্রশান্তবাবুর বয়ান অনুযায়ী পূর্বা তখন এতই মাতাল ছিল যে তার সম্পর্কের কোনো জ্ঞানই ছিল না। তাও ওই অবস্থায় সে ৭০ কেজি প্রশান্তবাবুকে টেনে হিঁচড়ে বিছানায় ফেলে দিল। এটাও কি কোনো লজিক্যাল কথা ম্যাডাম? সৌমেন জগন্নাথের কথায় বাধা দিতে চাইছিল, কিন্তু জগন্নাথ তার কোনো কথাই শোনে না। সেদিন পূর্বার সাথে থাকা তার দুই বন্ধু রুক্মিণী এবং সন্দীপকে সাক্ষী দিতে ডাকা হয়। তারা দুজনই বলে পূর্বা আগে কখনোই ড্রিঙ্ক করেনি। সেদিন তারাই জোর করে পূর্বাকে ককটেল খাইয়েছিল। তবে ককটেলে অ্যালকোহলের পরিমাণ খুবই সামান্য ছিল, যেটা খেয়ে কেউ মাতাল হয় না। এই কথার ভিত্তিতে জগন্নাথ জাজকে বলে, পূর্বা আগের দিন রাত 10টার আগে একটা ভদকা খেয়েছিল, কিন্তু ২০ ঘন্টা পর তার ইউরিন স্যাম্পেলে অ্যালকোহল পাওয়া গেছে। সেই অ্যালকোহল পূর্বার শরীরে গেছে ওই লেবুর শরবতের মাধ্যমে, যেটা বাড়িতেই স্পাইক করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত প্রশান্তবাবু শরবতের জগ, গ্লাস সবকিছু ধুয়ে ফেলেছেন, তাই শরবতের স্যাম্পল নেওয়া আর সম্ভব হয়নি। পূর্বাদেবী যখন জগ রেখে বাথরুমে যান, তখনই প্রশান্তবাবু শরবতে অ্যালকোহল মিশিয়েছেন। সৌমেন সাথে সাথে জগন্নাথের কথায় অবজেকশন করে বলে, জগন্নাথ যেটা বলছে সেটা একেবারেই ভিত্তিহীন, কারণ শরবতে প্রশান্তবাবুই যে অ্যালকোহল মিশিয়েছিল এই কথার কোনো প্রমাণ নেই। পূর্বাদেবী বাড়ি ফিরে নিজেই ড্রিঙ্ক করতে পারেন, কারণ উনি জানেন বাড়িতে কোথায় মদের বোতল রাখা থাকে। এবার জগন্নাথ খুশি হয়ে সৌমেনকে ধন্যবাদ জানিয়ে বলে, তাহলে আপনি মানছেন পূর্বা মাতাল হয়ে বাড়ি ফেরেনি, বাড়িতে আসার পরেই তার সিস্টেমে অ্যালকোহল প্রবেশ করেছে। পারিপার্শ্বিক সব দিক কিন্তু একটাই কথা নির্দেশ করছে যে ওই শরবতে অ্যালকোহল ছিল। এরপর জগন্নাথ অরিন্দমকে ডেকে জিজ্ঞেস করে, সেদিন বিয়েবাড়ি থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলেন কেন? অরিন্দম বলে, জেঠিমার হঠাৎ খুব শরীর খারাপ করেছিল, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়েছে। বাড়ি ফিরে কি ঘটেছিল জিজ্ঞেস করলে অরিন্দম বলে, দরজা খোলার পরে পূর্বা জেঠুর নামে আজেবাজে দোষারোপ করতে থাকে। জেঠু নাকি ওকে রেপ করতে চেয়েছিল। এসব একটার পর একটা মিথ্যে বলতে থাকে। জগন্নাথ জিজ্ঞেস করে, পূর্বা যে মিথ্যে বলছে সেটা কিভাবে বুঝলেন? অরিন্দম বলে, আমার জেঠু কেমন সেটা কি আমি জানবো না? ৮ বছর বয়সে বাবাকে হারানোর পর জেঠুই আমাদের সংসারের হাল ধরেছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে জেঠুকে পাশে পেয়েছি। জেঠু একজন আদর্শ মানুষ। উনি কাউকে রেপ করা তো দূরের কথা, কাউকে কোনোদিন উচ্চস্বরে কথা পর্যন্ত বলেনি। জগন্নাথ আবার জিজ্ঞেস করে, আপনার একবারও কেন মনে হয়নি পূর্বা যেটা বলছে সব সত্যিও হতে পারে? না হলে উনি বাবার বয়সী একজন লোকের বিরুদ্ধে এমন অভিযোগ কেন করবেন? এবার অরিন্দম চিৎকার করে বলে, কারণ পূর্বা এর আগেও এমনটা করেছে। সে ছোটবেলায় নিজের মামার উপরে ঠিক একই শারীরিক নির্যাতনের অভিযোগ করেছে, কিন্তু পূর্বার মা নিজেই বলেছে এসব নাকি পূর্বার মনের ভুল। ছোটবেলা থেকে সে নিজের মনের মধ্যে এসব ঘটনা কল্পনা করত, কিন্তু বাস্তবে এমন কিছুই হয়নি। সবটাই হলো পূর্বার বানানো গল্প। অরিন্দমের এই কথা শুনে পূর্বা আর নিজেকে সামলাতে পারে না। সে কোর্টে সবার সামনে কাঁদতে শুরু করে। অরিন্দম যে তার সম্পর্কে এমন কিছু বলতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায়, অরিন্দম যখন পূর্বার অসুস্থ মাকে দেখতে গিয়েছিল, তখন পূর্বার মা বলেছে, পূর্বার কোনো কথাই বিশ্বাস করো না বাবা, এসব কিছুই সত্যি নয়। পূর্বার বাবা মারা যাওয়ার পর আমার দাদাই সবকিছুর দায়িত্ব নিয়েছে। কিন্তু পূর্বা কি কারণে যেন ওর মামার উপরে রেগে গেল। আসলে রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না। সিন বর্তমানে এলে সৌমেন জাজকে বলে, তাহলে যে কারো বিরুদ্ধে এরকম হ্যারাসমেন্টের অভিযোগ করা পূর্বা দেবীর একটা স্বভাব। সৌমেন অরিন্দমকে জিজ্ঞেস করে, আপনি কি এর আগেও পূর্বার মধ্যে এরকম লক্ষণ খেয়াল করেছেন? অরিন্দম বলে, একবার রেস্টুরেন্টে ওয়েটারের সাথে হাত লাগতে পূর্বা শিউরে উঠেছিল। আরেকবার স্কুলে প্যারেন্ট টিচার মিটিংয়ে একজনের হাত লেগে পূর্বার গায়ে জল পড়ে যায়। তখন পূর্বা খুবই অস্বাভাবিক আচরণ করছিল, কাউকে ওর কাছে যেতে দিচ্ছিল না। সব শুনে সৌমেন জাজকে বলে, যেখানে পূর্বাদেবীর মেন্টাল স্টেবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে এই কেসেরই কোনো ভিত্তি নেই। আদালতে আর্জি করছি এখনই এই কেস ডিসমিস করা হোক। তখনই জগন্নাথ দাঁড়িয়ে বলে, একবার একটি মেয়ে ফিজিক্যালি ভায়োলেটেড হলে সে যে আবার তার শিকার হতে পারবে না, এমন তো কোনো কথা নেই।
আর পূর্বার মেন্টাল স্টেবিলিটি নিয়ে প্রশ্ন উঠলেও তারও কোনো প্রমাণ নেই। ছোটবেলার অভিজ্ঞতার কারণেই পূর্বা মানুষের অবাঞ্ছিত স্পর্শকে ভয় পান, তাই বলে তাকে তো আর মেন্টালি আনস্টেবল বলা যায় না। যারা প্রতিদিন বাসে ট্রামে যাতায়াত করেন তাদেরকে জিজ্ঞেস করে দেখুন তারা প্রতিদিন কতবার ফিজিক্যালি ভায়োলেটেড হয়। তারা যদি সেটার প্রতিবাদ করে তাহলে কি সবাই মানসিক রোগী হয়ে যাবে? সৌমেন বলে, বাসে ট্রামে বাজে স্পর্শ করা আর বারবার বাবার বয়সী মানুষের বিরুদ্ধে অভিযোগ করা দুটো আলাদা বিষয়। এটা নিয়ে জগন্নাথ এবং সৌমেনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে জাজ প্রথমে পূর্বার মেন্টাল স্ট্যাবিলিটি ইভ্যালুয়েশনের নির্দেশ দেয়। সেদিন পূর্বা বাড়ি ফিরে প্রেগনেন্সি টেস্ট করে দেখে রেজাল্ট পজিটিভ এসেছে, অর্থাৎ পূর্বা এখন প্রেগন্যান্ট। এতে পূর্বার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তবে সে এই ব্যাপারে কাউকে কিছুই জানায় না। এবার পূর্বা মায়ের উপরে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মা তাকে বলে, আমি এসব তোর ভালোর জন্যই বলেছি, যাতে অরিন্দম তোকে আবারও ও বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। পূর্বা বলে, তুমি আমার ভালোটা কবে চেয়েছো মা? সবসময়ই ভেবেছো সমাজ কি বলবে, মানুষ কি বলবে, আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাবে কি করে? আমার কথা তো তুমি কোনোদিনই ভাবোনি। আমার সাথে এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু তুমি একবারও আমাকে সাপোর্ট করনি। সমাজের চোখে ভালো থাকতে গিয়ে তুমি আমাকে পাগল বানিয়ে দিলে, তাই তো? এবার তুমি খুশি হয়েছে তো মা? আমার সাথে অন্যায় হলো, কিন্তু সবাই উল্টো আমার দিকেই আঙুল তুলছে। আমাকে মেন্টালি আনস্টেবল বানিয়ে তুমি খুব শান্তি পেয়েছো তো, তাই না? এসব বলে পূর্বা খুবই কান্না করতে থাকে। বাড়ি ছেড়ে যাওয়ার আগে পূর্বা মাকে বলে, আমার সাথে যা যা হয়েছে এসবের বীজ তোমার হাতেই বোনা। তুমি কেন অরিন্দমকে মিথ্যে কথা বলতে গেলে? তুমি কি ভেবেছিলে অরিন্দম যদি আমার অতীতের কথা জানে তাহলে ও আমাকে খারাপ মেয়ে ভাববে, তাই তো? আমার সংসার বাঁচাতে গিয়ে তুমি আমাকেই পাগল বানিয়ে দিলে। পূর্বার মা বলে, অরিন্দম যে সবার সামনে সবকিছু বলে দেবে আমি বুঝতে পারিনি। পূর্বা বলে, কেন বুঝতে পারোনি? অরিন্দম এসেছিল নিজের পরিবারের স্বার্থ সিদ্ধি করতে, আর সেই পরিবারে আমি কেউ নই। কিন্তু তুমি তো আমার মা, তুমি আমার সাথে কি করে এটা করলে? এবার পূর্বার মাও বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। এইদিকে প্রশান্ত অসুস্থ যুথিকার কাছে এসে কঠিন গলায় জানতে চায় ওরা কেন সেদিন রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল। যুথিকা ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দেয় তার খুব শরীর খারাপ করেছিল তাই। তবে প্রশান্ত রাগে যুথিকার আঙুলের ফাঁকে কলম ঢুকিয়ে জোরে চাপ দিতে যুথিকা প্রচণ্ড ব্যথায় ছটফট করতে থাকে। প্রশান্ত দাঁত খিচিয়ে বলে, আমাকে মিথ্যে বলা হচ্ছে? আমি জানি কেন তুমি সেদিন অসুস্থতার নাটক করে বাড়ি ফিরেছিলে। আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করলে তোমার খুব খারাপ পরিণতি হবে, সেটা মনে রেখো। এসব শুনে যুথিকা ভয়ে একেবারে চুপ হয়ে যায়। এদিকে জগন্নাথ সুকন্যাকে তার চেম্বারে ডেকে আনে। সে জানায় প্রশান্তের চাকরির ইতিহাসে ৩টি বড় গ্যাপ আছে, মানে ৩বার কয়েক মাসের জন্য প্রশান্ত কোথাও চাকরি করেনি। ১৯৯২ সালের জানুয়ারি থেকে অক্টোবর, ১৯৯৪ সালের মার্চ থেকে ডিসেম্বর, আর ২০০৬-এর নভেম্বর থেকে ২০০৮-এর জানুয়ারি। এই সময়গুলোতে প্রশান্ত কি করেছিল সেটা খোঁজ নিন। সুকন্যা বলে, প্রশান্তকে জিজ্ঞেস করা হয়েছে কিন্তু তিনি কিছুই মনে করতে পারছেন না। জগন্নাথ হেসে বলে, তাহলে তাকে মনে করান, দরকার হলে ব্রাহ্মী শাক খাওয়ান। হতে পারে এই ৩টে গ্যাপেই কোনো অমূল্য রতন লুকিয়ে থাকতে পারে। এদিকে নির্মলা পূর্বার মায়ের সাথে দেখা করতে আসে। নির্মলা জানায় পূর্বা এখন তাদের আশ্রমেই আছে। নির্মলা নির্যাতিত মেয়েদের উদ্ধার করে তাদের দেখাশোনা করার জন্য একটা এনজিও চালায়। সেই এনজিওর মেয়েরা একসাথে একটা আশ্রমে থাকে। পূর্বার মা জিজ্ঞেস করে, আচ্ছা আপনি যদি না চান পূর্বা আর অরিন্দম একসাথে সংসার করুক, তাহলে তাদের বিয়েতে রাজি হয়েছিলেন কেন? নির্মলা বলে, আমাকে আপনি ভুল ভাবছেন। আমি প্রথম থেকেই চেয়েছি ওরা সুখে শান্তিতে সংসার করুক, তাই প্রথম দিন থেকেই ওদেরকে আলাদা হয়ে যেতে বলেছিলাম। কেন বলেছিলাম সেটা ওরা বুঝতে পারেনি। পূর্বা যদি আমার ইঙ্গিতগুলো বুঝতে পারত তাহলে আর এমনটা হতো না। সেদিন পূর্বার মতো যদি আমাকেও কেউ এসব বলতো তাহলে। এই কথাটা বলে নির্মলা থেমে যায়। পূর্বার মা বলে, যাই হোক না কেন পূর্বার উচিত ছিল সংসারটা বাঁচিয়ে রাখা। এভাবে সবকিছু কোর্টে নিয়ে গিয়ে এত বাড়াবাড়ি করার কি ছিল? এবার নির্মলা তাকে বুঝিয়ে বলে, আমি জানি পূর্বার বলা প্রতিটা কথা সত্যি, যেমনটা সত্যি ছিল ছোটবেলায় ওর তোমাকে বলা কথাগুলো। তুমি নিজেও জানো পূর্বা সত্যি কথাই বলছে, কিন্তু সমাজের ভয়ে সেটা মানতে পারছো না। তুমি মা হয়েও এমন সময়ে পূর্বার পাশে থাকতে পারলে না, কিন্তু আমি সবসময় পূর্বার সাথে আছি।
পূর্বার জয় হবেই। এবার তুমি ঠিক করো তুমি আর কতদিন নিজের মনকে মিথ্যে বুঝিয়ে রাখবে। এসব শুনে পূর্বার মা নির্বাক হয়ে নির্মলার দিকে তাকিয়ে থাকে। রাতে নির্মলা বাড়ি ফিরে দেখে আদি মন খারাপ করে চুপচাপ শুয়ে আছে। কি হয়েছে জিজ্ঞেস করলে আদি জানায়, সত্যি করে একটা কথা বলবে মা, তুমি আমার কাছে কোন কথাটা গোপন করে যাচ্ছ? নির্মলা বুঝতে পারে আদি কিসের কথা জিজ্ঞেস করছে। সে গম্ভীর গলায় বলে, সব সময় সত্যিটা প্রকাশ করা ঠিক নয়। আদি উঠে বসে বলে, সব সত্যি একদিন প্রকাশ পায় মা। আমার সামনেও এমন একটা সত্যি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। সবকিছু ভেবে খুব অস্থির লাগছে। কিছুক্ষণ চুপ করে থেকে আদি নির্মলাকে বলে, আচ্ছা মা, আমাকে কোলে নিতে তোমার কোনোদিনও ঘেন্না করেনি? কে জানে তোমার বর আমাকে কোথা থেকে তুলে এনেছিল। এখানেই জানা যায় আদি আসলে নির্মলার দত্তক নেওয়া সন্তান। একবার রাজস্থানে বেড়াতে গিয়ে নির্মলার স্বামী কয়েক মাসের ছোট অনাথ আদিকে দেখে তাকে বাড়ি নিয়ে এসেছিল। আদি একটু শান্ত হয়ে বলে সে আজ একটা কাজে কলকাতার বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে আদি বলে, ফিরে এসে বলবো। অনেক প্রশ্নের উত্তর খুঁজতে যাচ্ছি। নির্মলা বুঝতে পারছে আদি কোথায় যাচ্ছে, তাই সে আদিকে আশীর্বাদ করে বলে, তুই ঠিক তোর সব প্রশ্নের উত্তর পাবি। নিজেই যখন সত্যিটা খুঁজবি বলে ঠিক করেছিস তখন খোঁজ। তোর কিছু জিনিস আমার কাছে গচ্ছিত আছে, যাওয়ার আগে সেগুলো তোকে দিয়ে দেব। এবার আদি কাঁদতে কাঁদতে নির্মলাকে জড়িয়ে ধরে। এইদিকে পূর্বার মা পূর্বার সাথে দেখা করতে আশ্রমে আসে। সে অপরাধবোধে পূর্বার সাথে চোখে চোখ মেলাতে পারছে না। কেসের পরের ডেটে অফিসার সুকন্যা এসে জগন্নাথকে জানায় সব গ্যাপ ভরাট হয়ে গেছে। প্রশান্তের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা গেছে। আরেকটা খবর হলো পূর্বার সাইকোলজিক্যাল রিপোর্টও চলে এসেছে। সবকিছুই ঠিক আছে, অর্থাৎ পূর্বার কোনো মেন্টাল ডিসঅ্যাবিলিটি নেই। সেদিন কোর্টে পূর্বার সাথে নির্মলাও এসেছে দেখে অরিন্দম নিজের মায়ের ব্যবহারে একেবারেই শকড হয়ে যায়। কোর্ট শুরু হলে জগন্নাথ পূর্বার মাকে কাঠগড়ায় ডেকে আনে। পূর্বার মা পূর্বার ছোটবেলায় ঘটা ঘটনাটা বিস্তারিত সবাইকে জানায় এবং বলে পূর্বার বাবা হঠাৎই মারা যাওয়ায় তারা অকুল পাথারে পড়েছিল। ছোট মেয়েকে নিয়ে তার কোথাও যাওয়ার জায়গা ছিল না। পূর্বা কোনোদিনই কোনো কিছু বানিয়ে বলেনি, সে সবসময় সত্যিটাই বলেছে। পূর্বার মা নিজেই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য অরিন্দমকে মিথ্যে বলেছে, যাতে পূর্বাকে কেউ খারাপ মেয়ে না ভাবে। সে ভেবেছিল এটা শুনলে অরিন্দম হয়তো পূর্বাকে ক্ষমা করে আবারও শ্বশুরবাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। সে পূর্বার ভালোর জন্যই এটা করেছিল। ছোটবেলা থেকে সে উল্টো পূর্বাকে বুঝিয়েছিল তার সাথে কিছুই হয়নি, সবকিছুই তার মনের ভুল। কারণ এসব কথা জানাজানি হলে সবাই পূর্বাকেই খারাপ মেয়ে বলবে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় অরিন্দম পূর্বার মাকে দেখতে এসে খুব মন খারাপ করে বলে, পূর্বা আমাদের সংসারটা কেন ভাঙতে চাইছে? ও জেঠুর মতো মানুষকে এরকম জঘন্য অপবাদ দিচ্ছে। একজন মানুষের সাথে বারবার একই ঘটনা কি করে ঘটতে পারে? এসব কথা মনে পড়তেই অরিন্দম যেন পাথরের মতো হয়ে যায়। সে বুঝতে পারে অজান্তেই সে পূর্বার পুরনো ক্ষতে আঘাত করে ফেলেছে। এদিকে পূর্বার মাও তাকে ভুল বুঝিয়েছে দেখে অরিন্দম একেবারে হতাশ হয়ে পড়ে। তখন প্রশান্ত অরিন্দমের কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার নাটক করে। পূর্বার মা বলতে থাকে, অরিন্দম আমাকে আন্টি বলে ডাকলেও সেদিন হঠাৎই আমাকে মা বলে ডেকেছিল, তাই আমি কিছুক্ষণের জন্য ইমোশনাল হয়ে পড়েছিলাম। এবার পূর্বার মায়ের কথায় কোর্টে প্রমাণ হয়ে যায় যে পূর্বার কোনো মানসিক সমস্যা নেই। সে সজ্ঞানেই প্রশান্তের বিরুদ্ধে অভিযোগ করেছে। আর এটা দেখিয়ে এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। আপনারা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি পরের পর্ব দেখতে চান তাহলে জানাবেন। আপনাদের সাপোর্ট পেলে তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।